আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপের আসক্তি, পর্ব ৩। লেখনীতে ইসরাত তন্নি। গ্রামের নাম আনন্দপুর। আনন্দপুর নামটার মতোই গ্রামটা আনন্দ শান্তিতে ভরপুর। গ্রামের চারপাশে সবুজে ঘেরা। চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর শুধু সবুজ আর সবুজে ভরপুর। প্রকৃতির এই সবুজ রূপ যেন চোখের প্রশান্তি বয়ে আনে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিষ্ণু নদী। নদীর ওপারে আরেকটা গ্রাম আনন্দপুর। শুধু নামই মাত্রই গ্রাম। শহরের আধুনিকতার ছোঁয়া পৌঁছে গেছে ইতিমধ্যে। এমপি মন্ত্রী নিজের জন্মভূমি, নিজস্ব গ্রাম হওয়ায় উন্নতির দিকে অনেক এগিয়ে আনন্দপুর গ্রাম। প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ, হসপিটাল, মার্কেট সব রয়েছে এই গ্রামে। মেহেরিমার কলেজ থেকে পূর্ব দিকে 15 মিনিটের মতো আসতে দেখা মেলে এক মনোরম পরিবেশের। রাস্তার ধারে সারি বেঁধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত মেহগনির গাছ। মেহগনির গাছগুলোর শাখা প্রশাখার মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে উকি দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে সূর্যি মামা। রাস্তার দুপাশে ফাঁকা জায়গাগুলো সবুজ ফসলে ভরপুর। থেকে থেকে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে। চোখ মন জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। হৃদিত মেহেরিমাকে এই জায়গাতেই নিয়ে এসেছে। 5 মিনিট ধরে এক দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকিয়ে আছে হৃদিত। মেহেরিমা ভয়ে অস্বস্তিতে হাঁসফাঁস করছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, নাকটা সরু আর মাঝারি লম্বা, চোখ দুটো টানা টানা, তার মাঝে কুচকুচে কালো মণিটা জ্বলজ্বল করছে। চোখের পাপড়িগুলো তুলনামূলক বড় আর ঘন। কথা বলতে গেলেই থুতনিতে টোল পড়ে। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মেহেরিমার চিকন পাতলা গোলাপি ঠোঁটের ওপর বাম সাইডের কালো তিলটা। এই তিলটা হৃদিতেরকে বড্ড টানে। সেকেন্ডের মাঝে ওকে এলোমেলো করে দেয়। দীর্ঘ 8 মাস পর নিজের হৃদমোহিনীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যেয়ে হৃদিত নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলে ওঠে, মাশাল্লাহ। এখানে পৌঁছাতেই গাড়ির গ্লাস নামিয়ে দিয়েছে হৃদিত। তাতে যেন মেহেরিমা একটু স্বস্তি পায়, কিন্তু হৃদিতের ওই নীল চোখের নেশালো দৃষ্টিতে মেহেরিমা ঠিক হজম করতে পারছে না। মেহেরিমার শরীরটা কেমন অবশ হয়ে আসছে। তলপেটে ইতিমধ্যে প্রজাপতিরা উড়াউড়ি শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে নিজ্ঞাত জ্ঞান হারাবে। নিজের মাঝে সাহস জুটিয়ে মেহেরিমা বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। মেহেরিমার কথায় হৃদিত নড়ে চড়ে বসে। তারপর চোখ দিয়ে ওর উড়ু ইশারা করে বলে, ডান পাটা রাখ এখানে। মেহেরিমা চমকে ওঠে। চোখগুলো মার্বেলের মতো গোল গোল করে হৃদিতের দিকে তাকায়। ওভাবে কি দেখেছিস? পা রাখ এখানে। আপনি বড় আমার থেকে, আমি পারবো না। বেশ। এমনিতেই হৃদিতের মেজাজ বিগড়ায়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বসে। হাতে থাকা বায়োডিন আর তুলো গাড়ির জ্বালানা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। সেকেন্ডের ব্যবধানে কী ঘটে গেল সেটা মেহেরিমার মস্তিষ্কে উপলব্ধি করতে মেয়েটা হতবাক হয়ে তাকিয়ে থাকে বাইরে ছড়িয়ে ছিটে পড়ে থাকা বায়োডিন আর তুলার দিকে। হৃদিত গাড়ি স্টার্ট দিতে নিলেই মেহেরিমা আঁতকে ওঠে। আপনার দোহাই লাগে, গাড়ি স্টার্ট দিবেন না, আমি পা রাখছি। কথাটা শুনতেই হৃদিতের অগ্নিদৃষ্টিতে তাকায় মেহেরিমার দিকে। হৃদিতের অমন দৃষ্টি লক্ষ্য করতেই মেহেরিমার ছোট্ট হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে। দ্রুত চোখ নামিয়ে নেয়। আজ আর বাঁচা হলো না। আজই বোধহয় জীবনের শেষ দিন। মেহেরিমার চোখের সামনে নিজের বাবা মা, বড় বোন মাধবীর মুখটা ভেসে ওঠে। মনে মনে এক নাগাড়ে দোয়া দুরুদ পড়তে থাকে। হৃদিত কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলে নেমে যায়, ওগুলো উঠিয়ে আনে। এবার আর মেহেরিমাকে কিছুই বলতে হয় না। হৃদিত বসতেই মেহেরিমা ওর ডান পাটা উঁচু করে হৃদিতের উরুর উপর হালকাভাবে রাখে। হৃদিত গম্ভীর মুখে ড্রেসিং করতে থাকে। বায়োডিন লাগাতেই মেহেরিমা না চাইতেও মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে। হৃদিত ওর দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। তারপর আস্তে আস্তে আঙুলে ফু দিতে থাকে। হৃদিতের মুখে ঠান্ডা বাতাসে
মেহেরিমার সারা শরীরে শিহরণ বয়ে যায়। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে নেয়। মেহেরিমার দিকে তাকাতেই হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। ব্যান্ডেজ করা শেষ হতেই মেহেরিমার সাথে সাথে নিজের পাটা নামিয়ে নেয়। হৃদিত নিজের মুখটা তুলনামূলক আরও বেশি গম্ভীর করে গাড়ি স্টার্ট দেয়। গাম্ভীর্যে বরপর পুরুষালী মুখটা পুরুষত্বের ছাপ স্পষ্ট। হৃদিত এবার আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে। হৃদিতকে অমন গোমরা মুখে দেখতে মেহরিমার একদম ভালো লাগছে না। হৃদিতের সাথে কথা বলার জন্য ওর মনের মধ্যে আকুপাকু করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। মেহরিমার অবস্থা থেকে হৃদিতে মনে মনে হাসে, মুখটা গম্ভীর রেখেই বলে, কিছু বলবি? সুযোগ পেয়ে মেহেরিমা এত সহজে হাতছাড়া করবে নাকি? সাথে সাথেই বলে, আপনি এবার গ্রামে কতদিন থাকবেন? যতদিন তুই চাইবি। কথাটা কর্ণগোচর হতেই মেহেরিমার চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে, সাথে বেশ খানিকটা লজ্জাও পায়। গাল দুটো রক্তিম আভা ছড়িয়ে পড়ে। মুখটা নামিয়ে নেয়। সময় পেরোয়। কিছুক্ষণ পর মেহেরিমা নিজে আবার জিজ্ঞেস করে, আপনি আপনার গিটার আর্টের সব সরঞ্জাম নিয়ে এসেছেন? মেহেরিমার কথা শুনে হৃদিত কপালে ভাঁজ ফেলে এক ভ্রু উঁচিয়ে করে প্রশ্নোত্তর চাহিনী নিয়ে বলে, তুই জেনে কি করবি? তোকে আর্ট করতে দিবে? তোকে আর্ট করতে দিবে যেভাবে আমি চাইবো ঠিক সেভাবে। হুম? মেহেরিমা হৃদিতের এমন রিয়াকশন, চোখে এমন চাউনি, আরেকবার নতুন করে নিজেকে হারিয়ে ফেলা নীল চোখের ওই অসীম গভীরতায় আবারও ঠিক এই মুহূর্তেই নতুন করে হৃদিতের প্রেমে পড়ে। কথাটার অর্থ তখনও বোঝেনি। অকস্মাৎ মস্তিষ্কে কথাটার অর্থ উপলব্ধি করতেই বক্ষস্থল অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায়। ও কোনো রকমে বলে, এমনিতেই আপনাকে একটা ক্লিয়ারলি বলো তো, আমি কি ভূত নাকি অন্য কিছু যে তোর মতো সাহসী প্রতিবাদী মেয়ে আমাকে দেখে কোনো কারণ ছাড়াই ভয় পাস? কথা বলতে গেলে তুতলাতে থাকিস? রিজনটা কি? সব সময় ছুটে বেড়াস আর আমার সামনে এসেই পি করে দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট করিস? প্রবলেমটা কি তোর? লাস্টের লাইনটা শুনে মেহেরিমা লজ্জায় আড়ষ্ট ফের মুখ নামিয়ে নেয়। মাথা নিচু করে ছোট্ট করে জবাব দেয়, জানি না, কিন্তু আপনাকে ভয় পাই আমি। হৃদিত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। নিজের বাসার একটু দূরেই মেহেরিমা হৃদিতের গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতে মেহেরিমা তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু সক্ষম হয় না। হৃদিত ওর ডান হাত ধরে ভায়োলিন তুলা ব্যান্ডেজ ব্যাগে দিয়ে বলে, বাসায় যেয়ে পেন কিলার নিবি, সকালে আর রাতে 2বার করে ড্রেসিং করবি। কথা এরফের হলে তোর কপালও দুঃখে আছে। এখন বাসায় যা। আচ্ছা। উত্তর দিয়েই পায়ের দিকে খেয়াল না রেখেই ওখান থেকে দৌড়ে 2 মিনিটের ব্যবধানে বাসার মধ্যে ঢুকে পড়ে মেহেরিমা। মেহেরিমার বাসার মধ্যে চলে যেতেই হৃদয় 2 মিনিটের মতো গাড়ির সিটে হেলান দিয়ে বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলায়। অতবার গাড়ি স্টার্ট দিয়ে এক টান দিয়ে ওখান থেকে চলে যায়। সময় বিকালবেলা। মেহেরিমা তখন বাসায় এসে ফ্রেশ হয়ে পায়ের ব্যথার জন্য হৃদিতের কথা মতো পেন কিলার খেয়ে ঘুমিয়েছে। হঠাৎ মাধবীর কান্নার আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে উঠে বসে। মাধবীর কান্নার শব্দের উৎস খুঁজে মায়ের ঘরে যায়। মাধবী মেহেরিমার বড় বোন, মাত্র 2 বছরের বড়। এবার অ্যাডমিশনের জন্য কোচিং করছে। মাধবী কান্না করে ছোট মুখ ফুলিয়ে ফেলেছে একদম। মেহেরিমার মা অবনী শেখ মাধবীকে জড়িয়ে ধরে কিছু একটা বোঝাচ্ছে। অবনী শেখ পেশায় একজন টিচার। নিজের গ্রামের প্রাইমারি স্কুলে হেড টিচার হিসেবে কর্মরত আছে। অবনী শেখ কঠিন সত্তার অধিকারী। মেহেরিমা একদম নিজের মতো করেই ঘুরিয়েছেন তিনি। মা, কি হয়েছে? মাধবপু এখানে কান্না করছে কেন? বোখাটে পলাশকে চিনিস? মেহেরিমা হ্যাঁ স্বরূপ মাথা নাড়ায়। অবনী শেখ সেটাকে লক্ষ্য করতেই বলে, মাধবীকে টিচ করেছে, ইভেন ব্যাড টাচও করেছে। অবনী শেখের কঠিন কণ্ঠের কথাটা শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই মেহেরিমা মুখভঙ্গি পাল্টে যায়। চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড।
মেহেরিমা তেজি কঠিন গলায় বলে, মাধবু, চলো আমার সাথে। পশুকে তার প্রাপ্য শাস্তি দিয়ে আসি। কোনো রকম টালবাহানা করবে না। মেহেরিমার কথা শুনতেই মাধবী ভয় পেয়ে অবনী শেখের দিকে তাকায়। অবনী শেখ গর্বের সাথে মুচকি হেসে মাধবীকে ইশারা করে। মেহেরিমা ততক্ষণে ওর হাঁটু সমান ভেজা চুল খোপা করতে করতে ঘর ছেড়েছে। মাধবী আসতেই মেহেরিমা মাধবীর এক হাত ধরে গ্রামের মোড়ের উদ্দেশ্যে হাঁটা ধরে। অবনী শেখও বোরকা পরে ওদের পেছনে বাসা থেকে বের হয়ে আসে। বলা তো যায় না, যদি কোনো অঘটন ঘটে যায়। ভাই ভাই ভাবি নিজ্ঞাত কোনো গন্ডগোল পাকাইব। হৃদিত চৌধুরী বাড়ির সামনে বাগানে একটা বড় আম গাছের নিচে গাড়ির হুড়ের উপর বসে সিগারেট ফুঁকছে। সাথে অবশ্য তাবান আর তাইফ আছে। নিজের দলের এক সদস্য সাইমকে, যে সবসময় মেহেরিমার আপডেট তার মুখে, এমন কথা শুনতে প্রশ্নসূচক দৃষ্টিতে ওর দিকে তাকায় হৃদিত। ভাই, মাধবী আপাকে পলাশ বাজে কথা বলেছে, আবার জোরপূর্বক হাতও ধরেছে। সেটার প্রতিবাদ করতে ভাবি মাধবী আপু আর অবনী ম্যাডামকে সাথে নিয়ে মোড়ের দিকে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাইম। ওর কথা শুনে তাবান বলে, ভাইয়া তুমি যাবা না? যদি বড় কোনো সমস্যা বেঁধে যায়? উহু, আমি গেলেই ও নিজের কাজ ঠিকভাবে করতে পারবে না, উল্টা কাঁপাকাঁপি শুরু করে দেবে। অবনী ম্যাম আছেন, ওকে সামলে নেবে। সাইম, তোর যেটা কাজ তুই সেটা কর। আর এমনিতেও মেহেরিমার দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই ওই বাস্টার্ডে। লাস্ট লাইনটা একটু চাপা সরে রহস্যময় হেসে বলে হৃদিত। হৃদিতের কথা শুনে সাইম দৌড় লাগায় গ্রামের চার রাস্তার মোড়ের উদ্দেশ্যে। তাই কিছু একটা ভেবে তৎক্ষণাৎ বলে, ভাবি, ভাইয়ের পোষা আদুরে ব্রয়লার মুরগির বাচ্চা তো, তাই ভাইয়াকে দেখলে কাছে আসার জন্য ছটফট করতে থাকে। ওটাকে কাবাকাবি বলে না ব্রো, ওইটাকে ছটফটানি বলে। কথাটা শুনতেই তাবান উচ্চস্বরে হেসে ওঠে। হাসির দাপটে নাজেহাল অবস্থা ওর। হৃদিত ভ্রুযুগল কুঁচকে বাদর দুটোকে দিকে তাকিয়ে থাকে। না, এরা আর ভালো হবে না, কোনো চান্সই নেই। এটা পর্বচার। পর্বটাতে পর্বটাতে নৃশংস খুনের বর্ণনা দেওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে কিছু অসামাজিক ভাষা ব্যবহার করা হচ্ছে। আর হ্যাঁ, এই পর্বের থেকে গল্পের মূল পথ শুরু। এটা লেখিকা বলেছে, আমিও তোমাদের সাবধানতা অবলম্বন করার জন্য বললাম আর কি। মাধবু গুনে গুনে 4টা থাপ্পড় মারে ওনার 2 গালে। মেহেরিমার কথাটা কর্ণগোচর হতেই সাথে সাথে মাধবীর কান্না থেমে যায়। চোখ দুটো বড় বড় করে মেহেরিমার দিকে তাকায়। মাধবীর মাঝে কোনো হেলদোল না দেখে পলাশ কিছু বুঝে ওঠার আগে মেহেরিমা গুনে গুনে 4টা থাপ্পড় মেরে দেয় ওর 2 গালে। থাপ্পড়ের শব্দে দোকানের সবাই হতভম্ব হয়ে মেহেরিমার দিকে তাকায়। পলাশ ক্যারাম খেলছিল নিজের টিমের পোলাপানদের সাথে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজের সাথে কী ঘটে গেছে সেটা বুঝতে পেরে দাঁত কিরমির করে আগুন চোখে মেয়েরিমার দিকে তাকায় পলাশ। মাঘের জি, তোর এত বড় সাহস! তোর তো আজ, কথাটা বলে মেহেরিমার ডান হাতটা বেঁকিয়ে শক্ত করে ধরে। মেহেরিমা ব্যথায় কোকিয়ে ওঠে। নে, এবার দেখা তোর কত তেজ। আমিও আজ দেখব চেয়ারম্যানের মেয়ের এত তেজ কোথা থেকে আসে। তোর তেজ কি শুধু মাঠেই থাকে, না খাটেও? কথাটা বলার সাথে সাথেই পলাশের ডান গালে শব্দ তুলে আরেকটা থাপ্পড় পড়ে। অবনী শেখ রাগে রীতিমতো কাঁপছে। মাত্রই উনি এসে পৌঁছেছেন। কঠিন গলায় উচ্চ শব্দে বললেন, জানোয়ার, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে নিয়ে এত বাজে মন্তব্য করার? জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোর অ্যাগেনস্টে আমি লিগালি অ্যাকশন নেব। পলাশের কথাটা শুনতেই রাগে ক্ষোভে দুঃখে মেহরিমার চোখ বেয়ে পানি পড়তে থাকে। অবিনাশেক এক ঝটকায় মেয়ের হাত পলাশের হাত থেকে মেহরিমার হাত ছাড়িয়ে নেয়। সেখানে জানোয়ারটা ধরেছে একদম রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। ততক্ষণে ঘটনাস্থলে শখানেক মানুষের ভিড়। ইতিমধ্যে সবাই ঘটনার মূল কাহিনী জেনে
নিজেদের মাঝে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ তো মেহেরিমার মুখের উপর বাজে বাজে কথা বলছে, আবার কেউ কেউ জলিল শেখের ক্ষমতা ভয়ে চুপ করে আছে। তবে মজা কম বেশি সবাই নিচ্ছে। মাধবী কেঁদেই চলেছে। মেহেরিমার পাথর বনে গেছে একদম। নীলাক্ষী, তোকে কোনো পশুর সামান্য কথায় আঘাতে ভেঙে পড়ার মতো করে ঘড়ি তুলি নাই আমি। যেখান থেকে আঘাত পাবি সেখানে ফিরতি আঘাত করার মতো মনোবল থাকতে হবে। মনে রাখবি, এরা মানুষ জাতির তোর কষ্টের কথা শুনবে, সান্ত্বনা দেবে, আবার এরাই তোকে তোর কষ্টে হাসবে। সুযোগ পেলে নিজেরাই তোকে কষ্ট আরও 4 গুণ বাড়িয়ে দেবে। অবনী শেখের কথাগুলো বলে মেহরিমাকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের পরশে হাত বুলিয়ে দেয়। মেহরিমা মায়ের কথার ভেতরে কোনো পুনরায় সাহস পায়। নিজের কঠিন সত্তা ফিরে আসে। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে চঞ্চল হাতে চোখের পানি মুছে ফেলে। অবনী শেখ 2 মেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে পা ফেলতেই পলাশ পথ আটকায়। পলাশ আবারও বিশ্রী কিছু বলতে যাবে, তার আগে ওর দৃষ্টি যায় ভিড়ের মাঝে থাকা কালো মণির একটা তীক্ষ্ণ দৃষ্টির দিকে। সেই তীক্ষ্ণ দৃষ্টি ভাষা বুঝতে পেরেই বেচারা চেহারাটা কেমন করে ফ্যাকাশে হয়ে যায়। ওখানে বসে পলাশের সাথে সাথে মেহেরিমার পাজোড়া জড়িয়ে ধরে। আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে ক্ষমা করে দেন। আর এরকম ভুল কখনো হবে না। চাইলে আপনি আমাকে আরও 100টা থাপ্পড় মারতে পারেন, তবুও আমাকে ক্ষমা করে দেন। থরথর করে কাঁপতে কাঁপতে কথাগুলো বলে পলাশ। সেকেন্ডের ব্যবধানে পলাশের এমন পরিবর্তনে সবাই হতবাক হয়ে পড়ে। অবনী শোক তার ঈগল দৃষ্টি দিয়ে চারপাশে তাকায়, সবটাই খেয়াল করেন। আর তাতেই ওনার ঠোঁটে সূক্ষ্ম হাসি রেখা ফুটে ওঠে। মেহরিমা কিছু না বলেই নিজের পা জোড়া ছাড়িয়ে অবনী শেখ আর মাধবীর সাথে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। বাসায় এসে হাতে অনেকক্ষণ বরফ ধরে জায়গাটা একটু স্বাভাবিক হতেই অবনী শেখ ওইখানে মলম লাগিয়ে দেন। মেয়েটা দীর্ঘ 3 ঘন্টা সময় নিয়ে গোসল কমপ্লিট করেছে, তবুও নিজের মনের মাঝে তুমুল অশান্তি অনুভব হচ্ছে। মেহেরিমার বারবার মনে হচ্ছে রিদিত ওর নামে এসব বাজে কথা শুনে ভুল বুঝবে না তো। এই হাতটা কি কেটে ফেলা উচিত? তাহলে কি হৃদিত আগের মতো কেয়ার করবে, ভালোবাসবে? হৃদিত ভুল বুঝলে নিজেকে একদমই সামলাতে পারবে না মেহেরিমা। হঠাৎ মায়ের ডাকে নিজের ভাবনা থেকে বের হয়ে আসে। মায়ের হাতে চায়ের কাপ দেখে মুচকি হাসে। রাতে তো তেমন কিছু খেলি না, চাটা খেয়ে নে। যত সময় নিয়ে গোসল কমপ্লিট করলি, নিজ্ঞাত গলা বসে যাবে তোর। মেহেরিমা হ্যাঁ মাথা নাড়ে। নাড়িয়ে চায়ের কাপ হাতে নেয়। এমনিতেই ঠান্ডা ধাঁচ একটু বেশি ওর। রিদিত এসেছে গ্রামে, চাটা কেবলই মুখে দিয়েছে মেহরিমা। হঠাৎ মায়ের এমন প্রশ্নে ওর কাশি উঠে যায়। আরে আরে সাবধানে খাবি তো। মেহরিমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কথাটা বলে অবনী শেখ। ও নিজেকে সামলিয়ে 2 মিনিটের মতো সময় নিয়ে বলে, আমি তো জানি না মা, ত্রিদাহ তো এমন কিছু বলেনি আমাকে। অভিষেক সন্দেহভাজন দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন। আচ্ছা, তাহলে চাটা শেষ করে ঘুমিয়ে পড়। আচ্ছা মা, বাবা কবে আসবে? আগামীকাল সন্ধ্যায়। মা, সমাজে মেয়েদের এত ছোট চোখে দেখো কেন? দোষ তো ছিল পলাশের, তাহলে সবার খারাপ কথার বলিদান আমি কেন হলাম? আমায় কেন দোষারোপ করেছে? মলিন মুখে বলে মেহেরিমা। ওর স্লান মুখের দিকে দেখে অবনী শেখ বলেন, ওদের চিন্তা ভাবনা ওদের মনের মতোই সংকীর্ণ মা। তুই আমার প্রিন্সেস, কেউ খারাপ বললে খারাপ হয়ে যাবি নাকি? তুই কাঠগোলাপের মতোই শুভ্র স্নিগ্ধ। তোকে কলুষি কলুষিত করার আগে সেই জঞ্জাল ছেঁটে পরিষ্কার করে দেব আমি। এটা তো মা অবনী শেখের ওয়াদা। নিজের কথায় সমাপ্তি টেনে অবনী শেখ রুম থেকে বের হয়ে যায়। মেহেরিমা মায়ের যাওয়ার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। সময় নিয়ে চা শেষ করে তারপর রুমের দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ে। নিজের ফোনটা হাতে নিয়ে হৃদিতের ফেসবুক আইডিতে যে ওর ছবি দেখতে থাকে। এই মানুষটাকে ছেড়ে মেহেরিমা একটুও চলবে না। হোক না সে রাগী, তাতে কি? কেয়ারিং তো কম না। সকাল 7টায় মাধবীর ডাকে ধর
ধর্মরিয়ে উঠে বসে মেহেরিমা। গতকাল রাতে হৃদিদের ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মেহেরিমার খেয়াল নেই। গতকালের সব কথা ভুলে মুচকি হেসে বিছানা সারে ও। দরজা খুলতেই মাধবীর ভীত উত্তেজিত মুখটা দেখে মেহেরিমার কপালে ভাঁজের সৃষ্টি হয়। কি হয়েছে মাধবু? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মেহু, পলাশ ভাইকে অর্ধমিত অবস্থায় ওদের বাড়ির গেটের সামনে পাওয়া গেছে আজ সকালে। কি? হ্যাঁ, বাম হাতটা নাকি ভারী কিছু দিয়ে আঘাত করে একদম থেতলে দিয়েছে। ডান হাতটার কোনো অংশই নেই। চোখ দুটো উপড়ে ফেলেছে। পা আর বুকের নাইফ দিয়ে করা হাজারো আঁচড়ের দাগ। কপালে পেরেক টাইপ কিছু একটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লেখা মাই লিটল সানসে সানশাইন। মাথায় একাংশ থেতলে দেওয়া, মেন পয়েন্টে আঘাত করে রক্তাক্ত করা। জিহ্বাটাও নেই, দাঁতগুলোও ভেঙে দিয়েছে। আমাকে সামিয়া বলল ওরা নাকি নিজের চোখে দেখেছে এমন বীভৎস দেহ। মাধবীর থেকেও এমন ভয়াবহ বর্ণনা শুনে মেহেরিমা থরথরে কেঁপে ওঠে। ওর মনে পড়ে যায় 3 মাস আগের কথা। মেহেরিমা সবে কলেজের অ্যাডমিট হয়েছে তখন। একদিন কলেজ থেকে ফেরার সময় ওকে নিশান নামের একটা ছেলে খুব বাজে ভাষায় টিচ করেছিল। মেহেরিমা প্রতিবাদও করেছিল, কিন্তু বাসায় এসে সেই বাজে কথাগুলো শুধু কানের কাছে বাজতে থাকে। তাই নিজেকে সামলে না পেরে সেই রাতে খুব কান্না করেছিল। ঠিক এইভাবেই তার পরের দিন ছেলেটার অর্ধমৃত অবস্থায় তাদের বাড়ির পাশে নোংরা ডোবাতে পাওয়া যায়। তার গালেও খুঁচিয়ে খুঁচিয়ে লেখা ছিল মাই অ্যানাবেলা। সেই ছেলেটা বেঁচে আছে, তবে ওর থেকে মরে যাওয়া বোধহয় শান্তির। ছেলেটা একদম বিছানাগত, কথা বলতে পারে না, একা একা নড়তে চড়তেও পারে না। ছেলেটা শহরে পড়তো, ড্রাগ নিত, বখাটে বেয়াদব ছিল, মেয়ের প্রতি নেশা ছিল। গ্রামের সবাই যেন জানতো ছেলেটার এমন পরিণতি হবে। মেহেরিমা আর ভাবতে পারছে না। মেহেরিমার মাথাটা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলে অবনী শেখ দু হাতে আগলে নেয় নিজের মেয়েকে। মেহেরিমা কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, পপ পপ, পলাশ কোথায় এখন? সেই ভোরেই ওনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। এতক্ষণে পৌঁছে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে বোধহয়। এখন আল্লাহ ভরসা। মাধবীর কথা শুনে মেহেরিমা মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। আর যাই হোক, কারো মৃত্যু চায় না ও। নীলাক্ষী ভেঙে পড়লে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখ, যা হয় ভালোর জন্য হয়। আর প্রত্যেকে মানুষই তার কৃতকর্মের শাস্তি পেতে হবে, সেটা আজ হোক বা কাল। নিজের মায়ের কথাটা শুনে মেহেরিমা একটু শান্ত হয়, কিন্তু এত নৃশংস তার মাঝে ভালো কিছু চোখে পড়ছে না মেহেরিমার। যদিও পলাশ মানুষটা খুব খারাপ, তাই বলে এত কঠিন শাস্তি? কে করেছে এমন? আর কেনই বা করেছে? দুটো মানুষকে এমনভাবে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া ব্যক্তি কি একই? হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ে যায় মেহেরিমার। ওর সাথে সাথেই নিজের মায়ের দিকে অবাক চোখে তাকায়। অমনীষক নিজের দিকে মেহেরিমাকে ওভাবে তাকাতে দেখে মুচকি হাসেন। মেহেরিমা মায়ের মুচকি হাসের কারণটা ঠিক ধরতে পারল না। তবে মেহেরিমা জানে ওর মা একদম পবিত্র, ঠিক ফুলের মতো। মেহেরিমা আনমনে হাঁটতে হাঁটতে কলেজের উদ্দেশ্যে যাচ্ছে, আর মনে মনে ভাবছে হৃদিত ভাইয়ার সাথে একবার কথা বলা উচিত এই বিষয় নিয়ে। উনি তো এসবের কিছুই জানেন না। সবটা জানলে নিশ্চয়ই ভালো করে সলিউশন দেবে। কথাটা ভাবতে মেহেরিমা একটু স্বস্তি পায়। এখানে লেখিকার কিছু কথা বলা আছে। প্রথমেই অ্যানাবেলা নামটার বিশ্লেষণ করে দেই, যাতে পাঠকদের বুঝতে সুবিধা হয়। অ্যানাবেল হলো ফার্সি বংশোদ্ভূত একটি মেয়েলি নাম। এটা ল্যাটিন নাম আনার সংমিশ্রণে, যা হিব্রু শব্দ গ্রেস অর্থ অনুগ্রহ বা ফরাসি শব্দ বেল থেকে এসেছে, যার অর্থ সৌন্দর্য। এই নামটা সচরাচর কাউকে ভালোবেসে ডাকা হয় অনেকটা নিকনেম হিসেবে। এ নামের অর্থ এলোমেলো সৌন্দর্য, প্রেমময়।